স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়া দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি তাসওয়ার নাফি। কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক শরীফুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়া। দর্শক ফুটবল নিয়ে বিশ্লেষণে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক শরীফুল হক। আমরা তার কাছে যাব। আপনার কাছে আজকে বাংলাদেশের ম্যাচ নেপালের বিপক্ষে এএফসি বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার আগে বাংলাদেশ নেপালের বিপক্ষে এই ম্যাচটি খেলছে। এই ম্যাচটা খেলে বাংলাদেশের আসলে কতটুকু প্রস্তুতি হবে, বাংলাদেশ আসলে কি প্রাপ্তি হতে পারে এই ম্যাচ থেকে? আমি আমাদের ক্যাপ্টেনের কথা ধরে শুরু করতে চাই। জামাল ভুঁইয়া বলছেন প্রেস কনফারেন্সে তিনি নেপালকে মোটেও আন্ডার এস্টিমেট করতে চান না। বাংলাদেশের সাথে আসলে খেলার কথা ছিল আফগানিস্তানের, নানা জটিলতা সেটা হয়নি, নেপালের সঙ্গে খেলা পড়েছে। অনেকেই বলছেন নেপালের সাথে খেলা আসলে প্রস্তুতিটা কেমন হবে, যেখানে আপনার ভারতের সঙ্গে ম্যাচ। যেটা আমরা দেখলামই, বাংলাদেশ নেপালের সঙ্গে 2020 সালের পর আসলে আর জয় পায়নি। সেই 2-0 গোলে জেতার পর এখনও জয়ের দেখাটা মেলেনি। সো ইটস বোঝাই যাচ্ছে যে নেপালকে আসলে আন্ডার এস্টিমেট আমরা কেউই করতে চাই না। জামাল ভুঁইয়া তো বলেই দিয়েছেন। জামাল ভুঁইয়া আরেকটা কথা বলেছেন, সেটার কথার ভিত্তিতে আমি আসলে বাংলাদেশের প্রস্তুতির ব্যাপারটা বলতে চাই। জামাল ভুঁইয়া বলেছেন যে বাংলাদেশের প্লেয়ারদেরকে 90 মিনিট না, 95, 96, 97 এমনকি এর চাইতেও যদি বেশি সময় দরকার পড়ে, কারণ খেলা তো আসলে 90 মিনিটে থেমে যায় না। আমরা বলি 90 মিনিটের ম্যাচ তো আসলে 90 মিনিটে থামে না, আরও অনেক বেশি এক্সটেন্ড করে। আমাদের বাংলাদেশের প্লেয়ারদের মেন্টালিটি, গেম মেন্টালিটি সেরকম থাকতে হবে যাতে 90-এর পর যতক্ষণ মিনিট খেলা হয় ততক্ষণ পর্যন্ত প্রস্তুত থাকার কারণে। কারণ আমরা হংকং চায়নার সঙ্গে যে ট্র্যাজেডিটা দেখেছি এই ন্যাশনাল স্টেডিয়ামে, যেখানে 3-3 গোলের সমতা হওয়ার পর শেষ মুহূর্তে 4 গোলে বাংলাদেশকে হারতে হয়েছে, ওই ঘটনার সূত্র ধরে তিনি এই কথা বলেছেন। এবং নেপালের যারা অন্তত 8 জন প্লেয়ার এখন বাংলাদেশের লিগে খেলছেন, আনফার অবস্থা খুব একটা ওখানে ভালো না। ওখানে যে এ লিগটা হয় সেটা 2 বছর ধরে বন্ধ আছে। সো সব কিছু মিলে কিন্তু বাংলাদেশ কিছুটা বলতে পারে তারা মেন্টালি অ্যাডভান্টেজেস একটা জায়গায় আছে। এখন ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ, এটা একটা সাউথ এশিয়ান ক্লাসিকো আমরা সাধারণত বলি, যে ভারতের সঙ্গে যখনই খেলা হয় অতীত ইতিহাস রেকর্ড খুব একটা কোনো কিছু আমলে থাকে না। সো আপনি যখন একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারছেন নেপালের সঙ্গে, যেখানে আপনাদের 5 বছর আগের ওই জয়ের সুখস্মৃতি ছাড়া আর কিছুই বাকি নেই, নেপালের সঙ্গে বাংলাদেশের জেতাটা একে তো আপনার ওই রেকর্ডটা ভাঙা জরুরি, এবং একই সঙ্গে ভারতের সঙ্গে জেতার আগে এই ড্রাই রিহার্সালটা বাংলাদেশের জন্য খুবই জরুরি। কারণ একদিক থেকে মোরসালিন খেলতে পারছেন না, সেখানে বাংলাদেশের অ্যাটাকিং কম্বিনেশন বা 11 কীরকম হবে হাভিয়ার কাবরেরাকে ভাবতে হবে। এবং আমার কাছে ধারণা ভারতের সঙ্গে যে স্কোয়াডটা খেলবে বাংলাদেশের, সেটা থেকে খুব একটা পরিবর্তন আসলে নেপালের স্কোয়াডে আমি দেখতে পাচ্ছি না। আসলে ভারতের সঙ্গে খেলে বাংলাদেশের প্রাপ্তির খাতায় আপনি কি বলতে পারেন? বাংলাদেশ যদি ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে বাংলাদেশ পয়েন্ট তো অবশ্যই পাবে না, র্যাঙ্কিংয়েও পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। বাংলাদেশ তো এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে বাদই পড়ে গেছে বাংলাদেশ এবং ভারত। কিন্তু যখন আপনার সামনে একটা ক্লাসিকো অপেক্ষা করছে, সাউথ এশিয়ান ক্লাসিকো বা ডার্বি, সেটার আগে আপনার নেপালের এগেনস্টে জয়টা খুব জরুরি। প্রস্তুতি অবশ্যই খুব ভালো হবে যদি ম্যাচটা বাংলাদেশ জিততে পারে। নেপালকে অনেকটা আন্ডারস্টিমেট করা হচ্ছে, কিন্তু নেপালের পরিসংখ্যান অবশ্যই বাংলাদেশ থেকে ভালো, র্যাঙ্কিংও ভালো অবস্থান আছে, কিছুর উপরে রয়েছে নেপালের অবস্থানটা। তবে নেপালকে আমরা কেন আন্ডারস্টিমেট করছি, আসলে এই দৃশ্যপটটা কেন তৈরি হলো বলে মনে হচ্ছে আপনার কাছে? নেপালকে আন্ডার এস্টিমেট করার ব্যাপারটা কিভাবে এসছে আমি ঠিক জানি না, কারণ আমার মনে হয় না বাংলাদেশের প্লেয়াররা অন্তত নেপালকে আন্ডার এস্টিমেট করছেন। যেটার পার্থক্য আপনি বলতে পারেন যে ঠিক 3 মাস আগে যে ম্যাচটা হয়েছে নেপালের ঘরের মাঠে, যখন প্রথম ম্যাচটা বাংলাদেশ 0-0 ড্র করলো, কোনো গোল হয়নি, সেই ম্যাচে হামজা সৌমিত্রও খেলেননি ওই ইন্টারন্যাশনাল ব্রেকে। তারপর ম্যাচটা তো হলো যখন নেপালে জেনজি আন্দোলনটা শুরু হলো। সেই প্রেক্ষাপট থেকে আপনি জানেন যে হামজা সৌমিত আপনার দলে যখন আছে তারা এক্সট্রা কোয়ালিটি অ্যাড করছেন। এবং কিরণ চেমজং তো আলাদা করে বলেছেন, তাকে মনে হয়েছে প্রেস কনফারেন্সে তিনি একজন ফ্যান বয়, তিনি হামজার সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন। কিন্তু পরিসংখ্যান বলেন, বাস্তবতা বলেন, হামজা সমিত যে কোয়ালিটিটা অ্যাড করেন তাদেরকে সরিয়ে রাখলে আপনি বাংলাদেশের কোয়ালিটি অনেকটা কিছুটা হলেও আপনাকে পিছিয়ে রাখতে হবে। এবং নেপালের সঙ্গে যেহেতু বাংলাদেশের পরিসংখ্যানে জয়ের কোনো শেষ 5 বছরে দেখা মেলেনি, আপনি কোনোভাবেই নেপালকে আন্ডার এস্টিমেট করতে পারবেন না। জামাল ভুঁইয়ার সঙ্গে 4 জন নেপালি ফুটবলার খেলেন, অঞ্জন বিষ্ঠা সেখানে খেলেন বেসিক্যালি ব্রাদার্স ইউনিয়নের হয়ে। সো এখানে জামাল যেহেতু বলছেন তাদের জন্য একটা অ্যাডভান্টেজ রয়েছে, যেহেতু তারা ঘরের মাঠে তাদেরকে চেনেন, ভালো মতো খেলেছেন। কিন্তু যখন আপনি জাতীয় দলের জার্সি গায়ে দিচ্ছেন, জাতীয় দলের রংটা আপনার গায়ে চড়ছে, তখন সম্পূর্ণ দৃশ্যপট পাল্টে যাবে। তখন আন্ডার এস্টিমেট করাটা যদি বাংলাদেশ করে ফেলে, তবে 90 মিনিটে বাংলাদেশকে আসলে পস্তাতে হবে। নেপাল দলটাকে নিয়ে আপনি তো বললেন তো তাদের ঘরোয়া ফুটবল অবকাঠামোটা খুব একটা ভালো অবস্থানে নেই।
সেই জায়গা থেকে নেপাল দলটাকে আপনি আসলে কিভাবে মার্কিং করবেন? তাদের দলটার যে অবস্থানটা তৈরি হয়েছে, এই অবকাঠামো থেকে এসে তারা এখানে খেলছে এবং বাংলাদেশে তারা ফাইটও করছে, তাদেরকে ক্রেডিট দেওয়া যায় কিনা আসলে তাদের অবস্থান এখন যে অবস্থায় রয়েছে তারা ফুটবলটা? দেখেন, নেপালের লিগটা 2 বছর ধরে চলে না। মার্টায়ার্স লিগ, এই লিগ যেটাকে বলা হয়, সেখানে 2 বছর ধরে বন্ধ আছে। যেটা রিসেন্ট নিউজ কাঠমান্ডু পোস্ট করেছে, তারা বলছে যে মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে, তারা 4 মাস সময় নিয়েছে তাদের নেপালি লিগটা শুরু করার ক্ষেত্রে। যে ফুটবলাররা বাংলাদেশে খেলতে এসছেন, তারা তো অবশ্যই 2টা রাউন্ড খেলেছেন বাংলাদেশ ফুটবল লিগের, সেটা খেলে তারা নেপালে চলে গেছেন। 6 তারিখে তারা আনফার সামনে প্রোটেস্ট করেছেন এবং তারা যে মেডেলগুলো জিতেছিলেন তাদের ঘরোয়া লিগের হয়ে, ফুটবলের হয়ে, সেই মেডেলগুলো তারা সেখানে দেয়ালে এবং গেটে ঝুলিয়ে রেখে এসছেন। শেষবার চুমুকে বলেছেন যে যেটা আমরা জিতেছি, নেপালে যেহেতু ফুটবল নেই, তো তাই নেপালের ফুটবলের আশীর্বাদের জন্য যেন নেপালের লিগটা অন্তত শুরু হয়, সেই প্রোটেস্টে তারা সেই মেডেলগুলো ঝুলিয়ে এসছেন। আপনি দেখেন কীরকম একটা পরিস্থিতি তৈরি হলে নেপালের ফুটবলার বাংলাদেশের লিগে খেলতে চলে আসেন। সাফের হয়ে যারা লিগে খেলবেন তাদের তো স্থানীয় প্লেয়ার হিসেবে কাউন্ট করা হবে, সেই একটা সুবিধা এবার লিগে দেওয়া হয়েছে। সাধারণত ফুটবলাররা যদি ফুটবল না খেলতে পারেন, সেটা তো তাদের আসলে রুটি রুজির ব্যাপার। সেই রুটি রুজির ব্যাপার যদি না থাকে, তাহলে তো আসলে একজন ফুটবলারের অস্তিত্ব নিয়ে সংকটে পড়ে যায়। সেখান থেকে এই অস্তিত্ব সংকটে ভুগে নেপাল সিঙ্গাপুরকে 21শে মার্চ একটা প্রস্তুতি ম্যাচে হারিয়ে এসছে, যে সিঙ্গাপুরের কাছে বাংলাদেশ হেরে গেছিল 2-1 গোলে। এবং আরেকটা খুবই ক্রুশাল ম্যাচ তারা ড্র করেছে, এবং সেই ড্রয়ের কারণ তাদের যে অবস্থান, তারা তো এএফসি এশিয়ান কাপ বাছাই খেলছে, মোটামুটি ভালোই ছিল, যদিও আসলে এখন তারাও বাদ পড়ে গেছে আলটিমেটলি। সো মেন্টালিটির দিক থেকে চিন্তা করলে নেপালের ফুটবলারদেরকে অবশ্যই সেই ক্রেডিটটা দিতে হবে, এবং সে কারণেই আপনাকে কখনোই বাংলাদেশের কোনো ফুটবলারই, সেটা হামজা বলেন, সমিত সোম, যিনি -3 ডিগ্রি তাপমাত্রাতে অ্যাথলেটিকো অটোয়ার সঙ্গে ম্যাচ খেলে এসছেন, ফাইনাল ম্যাচ হেরেছেন যদিও, তিনিও কখনো ওই নেপালের স্পিরিটটাকে আন্ডার এস্টিমেট করবেন না। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এটাই, নেপালি স্পিরিটটাকে ডমিনেট করে এই ম্যাচটা জেতা, যে বাংলাদেশ আসলে নেপালের সঙ্গে অনেকদিন ধরে জিততে পারছে না। হামজার কথা আপনি বললেন, ক্যাপ্টেনও বলছিল ফ্যান বয় আপনার কাছে মনে হয়েছে, এই জায়গাটাতে কি বাংলাদেশকে একটা অন্যরকম একটা পরিকল্পনা করছে কিনা হামজাকে নিয়ে, এবং হামজাকে নিয়ে যে তারা সংবাদ সম্মেলনে এমন একটা কথা বললো, এটার ইম্প্যাক্টটা পড়তে পারে কিনা ম্যাচে? এটা একটু খেয়াল করে দেখেন, হামজা সেন্ট্রিক বাংলাদেশ আমরা অনেকেই বলার চেষ্টা করি যে হামজা আসার পর বাংলাদেশটা হামজা সেন্ট্রিক হয়ে গেছে। আমি একটু দ্বিমত পোষণ করব, কারণ হামজা আসার পর বাংলাদেশ অবশ্যই হামজা নির্ভরতা অনেকটাই বেড়েছে। হামজা মাঠে থাকলে বাংলাদেশের অবস্থা অন্যরকম হয়ে যায়। ভুটানের ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই, যে ম্যাচে বাংলাদেশ 2-0 গোলে জিতেছিল। জামাল ভুঁইয়ার কর্নার কিক থেকে হামজার বাংলাদেশের হয়ে প্রথম গোলটা যেটা পেয়েছিলাম আমরা, সেই ম্যাচে পরিষ্কার ছিল যে হামজা কতটুকু কোয়ালিটি বাংলাদেশের হয়ে অ্যাড করছেন। তারপর আমরা সিঙ্গাপুরের ম্যাচে দেখেছি, হংকং চায়নার ম্যাচেও দেখেছি। কিন্তু বাংলাদেশ পুরোপুরি মাঠে হামজা সেন্ট্রিক নয়। বাংলাদেশের যারা সেন্টার ব্যাক রয়েছেন, বিশেষ করে যদি শাকিল আল তপু খেলেন, বা তপু বরং তো অবশ্যই স্কোয়াডে থাকবেন বলে মনে হচ্ছে, জামাল ভুঁইয়াও যদি শুরু করেন, বা কিউবা মিচেল, তাদের যে পরিমাণ কোয়ালিটি রয়েছে, ইভেন জায়ন আহমেদ, তাদের যে পরিমাণ কোয়ালিটি বাংলাদেশের ফুটবলে অ্যাড করেছে, তারা হামজা অবশ্যই সেটাকে অনেকটাই বেশি এক্সেলেন্সের দিকে নিয়ে গেছেন। কিন্তু হামজা একা আসলে কোনো কিছুই করতে পারবেন না, সেটা আমরা লাস্ট 2-3টা ম্যাচে অবশ্যই দেখেছি। হামজা আপনাকে ডিফেন্সিভ মিড থেকে বল স্প্রে করে পাস দিচ্ছেন, প্রোগ্রেসিভ পাসেস দিচ্ছেন, সেগুলো যদি আপনি কনভার্ট না করতে পারেন, যেমন হামজা যে গোলটা এনে দিয়েছিলেন, রাকিব গোলটা করেছিলেন সিঙ্গাপুরের ম্যাচের এগেনস্টে, সেই গোলটাতে যদি রাকিব কন্ট্রিবিউট না করতেন, রাকিব যদি অফ দ্য বল মুভমেন্টও না করতেন, তাহলে সেই গোলটা আসতো না। বা সিঙ্গাপুরের ম্যাচ, হংকং চায়নার ম্যাচে যে আমরা 3টা গোল পেয়েছি, সেখানে তো সবারই ক্রেডিট ছিল। সো বাংলাদেশ অবশ্যই হামজা নির্ভরতা অনেকটাই আছে, কিন্তু বাকি প্লেয়ারদেরকে আপনাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে। হামজার ইনক্লুশন এবং পাশাপাশি এই যে আমরা যে প্রতিবেদন দেখছিলাম, এই যে এখনকার অবস্থা ফুটবলের, তারা প্রতিবাদ করছে, বিসিবির এগেইনস্টে তারা যাচ্ছে, এটা কি হামজার ইনক্লুশনের কারণে তার নিজস্ব ব্যক্তিগত যে অবস্থানটার থেকে বাফুফের উন্নয়নটা কি বেশি হয়েছে কিনা, যে হামজাকে নিয়ে বা সমিত সোমকে দলে নিয়ে বাফুফের সেই মার্কেটিং স্ট্র্যাটেজি বা বাফুফের সেই জনপ্রিয়তাটা আগে থেকে বেড়েছে, কারণেই এমনভাবে তারা কাজ করতে পারছে এবং বিসিবির এমন একটা মন্তব্যের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে পারছে মনে হচ্ছে কিনা? হামজা সমিত যে ক্যালিবারের প্লেয়ার, তাদের আসলে এই যে বাংলাদেশে যে বিতর্কটা হচ্ছে, সেটা আসলে কানে যাওয়ারও কথা না। তাদের নিজস্ব লিগ নিয়ে তারা ব্যস্ত থাকেন। হামজা লেস্টার সিটিকে নিয়ে যথেষ্ট ব্যতিব্যস্ত। সমিত সোম একটা ফাইনাল ম্যাচ খেলেছেন ক্যাভেলরি হয়ে, সেটা আনফর্চুনেটলি তিনি জিততে পারেনি। আমার মনে হয় না এই ধরনের যে বিতর্ক যখন বাংলাদেশ ন্যাশনাল টিম ফুটবল ম্যাচ খেলতে আসছে, সেটা নিয়ে আসলে তাদের খুব একটা মাথা ব্যথা বা তাদের পর্যন্ত পৌঁছেছে কিনা, হয়তো তারা একটু শুনে মুচকি হেসেছেন। এর বাইরে মনে হয় না এটা নিয়ে খুব একটা কথাবার্তা হয়েছে, কারণ বাংলাদেশের আপনার প্রায়োরিটি সেট করতে হবে। প্রায়োরিটি আপনার সেখানে হচ্ছে আপনার নেপালকে হারানো এবং ইন্ডিয়ার সঙ্গে একটা ফাইট দাঁড় করানো। সো সেই দিক থেকে আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা কথাবার্তা হয়েছে। ওই দিকে বিস্তারিত যাচ্ছি না। মূল কথা হচ্ছে বাংলাদেশের যেটা এখন ফোকাস বাংলাদেশ ন্যাশনাল টিমে, সেটাই
এদিকে হচ্ছে ক্রীড়া সংগঠকরা অবশ্যই এখানে ক্ষুব্ধ হওয়ার তাদের রাইট অবশ্যই হয়তো আছে, কারণ এমন একটা অ্যালিগেশন তোলা হয়েছে যেটা নিয়ে আসলে একজন ক্রীড়া সংগঠক এরকম মন্তব্য করতে পারেন তাদের ভাষ্যমতে, যে ক্রীড়া সংগঠক এরকম মন্তব্য করতে পারেন, এটা ক্রীড়ার প্রতি তার ভালোবাসার জায়গাটা থেকে আসলে প্রশ্ন উঠছে যে একজন ক্রীড়া সংগঠক হয়ে কেমন এরকম মন্তব্য করছেন। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে মনে হয় যে এই ধরনের বিতর্ক হামজা সমিতদের মতো প্লেয়ারদের না ছুঁয়ে যাবে একদমই মনে হচ্ছে না। নেপালের বিপক্ষে আমরা যদি ম্যাচে ফিরি, আমরা আসলে এই আলোচনা বাদ দিয়ে যদি ম্যাচে ফিরি, নেপালের বিপক্ষে বাংলাদেশের ফরমেশনটা কেমন হওয়া উচিত, যেহেতু মোরসালিন নেই সেক্ষেত্রে ফরমেশনটা কিছুটা হলেও চেঞ্জ হবে। এবং জামালকে আমরা দেখেছি খুব একটা প্রথম ধাপে খেলানো হয় না, বেস্ট ইলেভেনে সে থাকে না, পরবর্তীতে নামানো হয়, সে অধিনায়ক, তাকে আমরা দেখি প্রেস কনফারেন্স করতে, কিন্তু মাঠে তাকে উপস্থিত দেখি না। আসলে ফরমেশনটা কেমন হওয়া উচিত বা সেখানে কাকে আপনি আপনার চোখে রাখবেন বা কাকে আসলে বাইরে রাখবেন? জামাল ভুঁইয়া যখন লাস্ট ম্যাচের আগের ম্যাচে, আমি ইয়ার ম্যাচটার কথা বলছি, হংকং চায়নার সঙ্গে হোম ম্যাচটা, যে ম্যাচটাতে বাংলাদেশ 3-4 গোলে হেরেছিল, সেই ম্যাচে তো তিনি শুরু করেন নাই। যখন জামাল ভুঁইয়া, ফাহমিদুলরা এবং জায়ানরা মাঠে নামলেন, তখন বাংলাদেশের চেহারা পুরোপুরি পাল্টে গিয়েছিল। এবং এয়ারপোর্টে যখন হংকং চায়নাতে তারা যাচ্ছেন, তখন জামাল ভুঁইয়া একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তিনি বেসিক্যালি নিজেকে দলে দেখতে চান। এর আগে এই বছর এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে, জামাল ভুঁইয়া প্রেস কনফারেন্স করেন কিন্তু হাভিয়ার কাবরেরা তাকে মাঠে নামান না। সেক্ষেত্রে তিনি হাভিয়ার কাবরেরার প্রতি ক্ষুব্ধ কিনা এরকম প্রশ্নও তাকে ফেস করতে হয়েছে। এখন জামাল ভুঁইয়া অ্যাজ এ প্লেয়ার, আপনি যদি একজন প্লেয়ার হন, আপনি কি করতে চাইবেন? আপনি খেলতে চাইবেন, এবং আপনি দলের ক্যাপ্টেন, সেখানে আপনাকে বারবার একই প্রশ্ন শুনতে হচ্ছে যে আপনি পরদিন মাঠে নামবেন কিনা। জামাল ভুঁইয়ার রেসপন্স শুড বি যে আই ওয়ান্ট টু প্লে ইন দ্য ফিল্ড, হি ওয়ান্টস টু কন্ট্রিবিউট। এবং জামাল ভুঁইয়া মাঠে থাকলে কতটা কন্ট্রিবিউশন বাংলাদেশ অ্যাটাকিং ফোর্স হিসেবে পায়, সেটা আমরা হংকং চায়নার ম্যাচে 2 লেগেই আমরা মোটামুটি দেখেছি। এখন কথা হচ্ছে যে আজকে জামাল ভুঁইয়া খেলবেন কিনা। এর আগে কিউবা মিচেলকে নিয়ে একটা বেশ বিতর্ক সোশ্যাল মিডিয়াতে হয়েছে যে কেন কিউবা মিচেলকে জাতীয় দলের প্রথমে ডাকা হয় নাই। কিউবা মিচেল বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন, তারপর তাকে কেন ইনক্লুড করা হলো না, বা বসুন্ধরা কিংসেও কেন খেলানো হচ্ছে, সব মিলে স্বাভাবিক এই প্রশ্নটা উঠতেই পারে। ফাইনালি তিনি ডাক পেয়েছেন এবং তিনি যে রোলটাতে খেলেন, নাম্বার 10 একটু উইথড্রন একটা রোলে, নট লাইক এ নাম্বার 8, আবার নট কমপ্লিটলি নাম্বার 10, বাট স্ট্রাইকারের পেছনে তো সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পছন্দ করেন। সেই জায়গাটা আপনি চাইলে যদি আপনি 4-4-2 ডায়মন্ড ফরমেশনে খেলান, সেখানে আপনি জামাল ভুঁইয়াকেও খেলাতে পারেন। আবার কিউবা মিচেলেও আসছেন, যেহেতু শেখ মোরসালিন নেই, সে হাভিয়ার কাবরেরার সামনে একটা সুযোগ আছে, ওই জায়গাটাতে যদি তিনি কিউবা মিচেলকে ইন্টিগ্রেট করেন, বা এমনও হতে পারে জামাল ভুঁইয়া সেই জায়গায় শুরুতে শুরু করলেন, তারপর হচ্ছে কিউবা মিচেল একটা গেম টাইম পেলেন, সেক্ষেত্রে কিউবা মিচেলের জাতীয় দলের হয়ে খেলার একটা অভিজ্ঞতা হলো। তাহলে আপনি বাজিয়েও দেখতে পারলেন যে কিউবা মিচেলকে নিয়ে আমরা এত হাইপড আপ, তিনি আসলে মাঠে বাংলাদেশের হয়ে কেমন পারফর্ম করেন, খেলতে পারেন। আমরা হাতে খুবই সময় কম, আমরা কাবরেরাকে নিয়ে একটু জানতে চাই। অনেকে প্রশ্ন তুলছেন হামজা, সমিত, কিউবা মিচেল, তাদেরকে চালানো বা তাদেরকে রান করানোর মতো কাবরেরার সেই সামর্থ্য নেই। আপনার কি একই মত কিনা? বাংলাদেশের পরিসংখ্যানটা একটু দেখেন, সেটা হচ্ছে 2023 সাফের পর থেকে বাংলাদেশ 2023-এর সাফে ইট ওয়াজ আ ক্রেশেন্ডো আন্ডার হাভিয়ার কাবরেরা, যে মনে হচ্ছিল হাভিয়ার কাবরেরা সম্ভবত বাংলাদেশকে একটা নতুন পথ দেখাবেন। তারপর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো আমরা যখন দেখেছি, প্যালেস্টাইন, লেবানন, অস্ট্রেলিয়ার সঙ্গে ভালোই ছন্দপতন ছিল, এমনকি হোম ম্যাচেও শেষ মুহূর্তে গোল খেয়ে ফিলিস্তিনের কাছে হারতে হয়েছিল আমাদেরকে। কথা হচ্ছে আপনার প্রগ্রেস নিয়ে, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে এই বছর বাংলাদেশের জয় মাত্র একটা, সেটা ভুটানের এগেনস্টে সেই ফ্রেন্ডলি ম্যাচটাতে, আপনি অবশ্যই প্রগ্রেস নিয়ে প্রশ্ন তুলবেন। ব্যাপারটা দুদিকেই আছে। একটা হচ্ছে কোচ হয়তো ঠিকভাবে মোটিভেট বা গাইড করতে পারছে না, যে কায়দায় তিনি খেলাচ্ছেন দ্যাটস নট ওয়ার্কিং। বা জামাল ভুঁইয়া যেটা বলেছেন, প্লেয়ারদেরকেও আসলে দায় নিতে হবে। তিনি স্পেসিফিকলি বলছিলেন গতকালকে যে যেখানে নিচে নেমে যাওয়ার কথা ছিল হংকং চায়নার ম্যাচের সঙ্গে, সেখানে তারা নিচে নেমে যান নাই। মেন্টালিটির একটা ব্যাপার আছে এখানে, একটা দ্বিমুখী দ্বৈত একটা ব্যাপার রয়েছে, যে আপনার কোচকেও যেমন এই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে, কোচিং প্যানেল, সেই সঙ্গে প্লেয়াররা যারা রয়েছেন তাদেরকেও সব দিকে থাকতে হবে। আমি মনে করি যে হাভিয়ার কাবরেরা কে রিভিউ করার অবশ্যই প্রয়োজন আছে, সেটা হয়তো বাফুফে করছেও এর মধ্যে, যে তারা হাভিয়ার কাবরেরাকে রাখতে চায় কিনা হামজাদের কোচ হিসেবে। তবে পরিসংখ্যানত হাভিয়ার কাবরেরার পক্ষে কথা বলে না। আমরা কাবরেরাকে নিয়ে আরো কথা বলবো, কারণ হাভিয়ার কাবরেরা এককভাবে সিদ্ধান্ত নিয়ে সেরা একাদশ চিহ্নিত করেন। এই বিষয়ে আলোচনা করতে পারতে বিরতির সময় আছে, বিরতির পর আমরা ফিরছে। দেখছেন ডিবিসি খেলা দুনিয়া, নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, সংবাদের বিশ্লেষণে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক শরীফুল হক। আমরা ফিরবো আলোচনায়। আমরা যে বিষয়টা নিয়ে বিরতির আগে কথা বলছিলাম, কাবরেরা এবং কাবরেরার যে সিদ্ধান্ত, এবং এককভাবে তিনি সিদ্ধান্ত নেন এমন একটা কথা শোনা যাচ্ছে। অধিনায়ককেও তিনি খেলান, অধিনায়কের কাছেও তিনি হয়তো বা সিদ্ধান্ত নেয় না, কারণ তিনিও জানেন না তিনি খেলবেন কিনা। তিনি দাবি করছেন যে তিনি খেলতে চান। এই জায়গাটা কি একটু হলেও বিতর্ক সৃষ্টি করে কিনা, এককভাবে সিদ্ধান্ত নেওয়া, ক্যাপ্টেনের সাথে কথা না বলা, এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? জামাল ভুঁইয়াকে এরকমও প্রশ্ন গতকাল করা হয়েছে প্রেস কনফারেন্সে, যে হাভিয়ার কাবরেরা বা কোচকে নিয়ে তিনি সন্তুষ্ট কিনা।
খুবই কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন বা প্রশ্ন ছুড়ে দিতে তো আসলে সমস্যা নেই। স্বাভাবিকভাবে খুবই ডিপ্লোম্যাটিক্যালি ডিল করেছেন জামাল ভুঁইয়া, যে আসলে এটা তো তার সিদ্ধান্তের ব্যাপার নয়, এটা তো যারা কর্মকর্তা রয়েছেন ফেডারেশনে তারা ভালো বুঝবেন, তারা অবশ্যই ভালো বুঝবেন ব্যাপারটা। কিন্তু হাভিয়ার কাবরেরাকে নিয়ে অনেক বিতর্ক হয় সোশ্যাল মিডিয়াতে, সাংবাদিকরাও মাঝে মধ্যে প্রশ্ন করেন হাভিয়ার কাবরেরা কখনো তার নর্মালি উত্তর দেন, কখনো নর্মালি উত্তর না দিয়ে, একটু বাকবিতণ্ডাও হয়েছে এর আগে। কথা হচ্ছে যে অ্যাজ আ ন্যাশনাল টিম কোচ আপনাকে ওই মিডিয়া হ্যান্ডেল করা বা প্রেশার সিচুয়েশন ডিল করার মতো অভ্যস্ততা থাকতে হবে, সেটা হাভিয়ার কাবরেরা অনেকটাই এখন করেন আমার কাছে মনে হয় পার্সোনালি, এবং সেটা নিয়ে তার প্রতি কোনো আমার ইয়া নেই। কথা হচ্ছে যে আপনি খেলার মাঠের রেজাল্ট দিয়ে হচ্ছে আপনি আপনার সকল সমালোচনা দূর করে দিবেন, সেটা যেহেতু বাংলাদেশ এবার এই বছরটাতে ঠিকভাবে ওভাবে দেখাতে পারেনি একটা ভুটানের রেজাল্ট ছাড়া, এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ আসলে শিওর শট ম্যাচ রেজাল্ট আনতে পারেনি। আপনি বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচের কথা বলেন, যেটা হামজার প্রথম ম্যাচ ছিল, সেখানে বাংলাদেশ একটা ড্র করেছে। হংকং চায়নার ম্যাচটা যেটা আসলে ড্র কিংবা আপনি উইনও এক্সপেক্ট করতে পারতেন, সেটা বাংলাদেশ হেরে গেছে। কিন্তু কথা হচ্ছে হাভিয়ার কাবরেরা কিনে কেন এত কথা হয়, যে এক্সপেক্টেড লাইন আপটা এক্সপেক্ট করা হয় বা যারা যখন বোঝেন, ইভেন বাংলাদেশের ন্যাশনাল টিমে যারা কোচ রয়েছেন, কোচ লোকাল লেভেলে এবং বিভিন্ন লিগে তারা কোচিং করেন, তারাও যে স্ট্রং ইলেভেনটা চিন্তা করেন, সেটাও হচ্ছে হাভিয়ার কাবরেরা সাধারণত সবসময় নামান না। সেটা নিয়ে অনেক প্রশ্ন ওঠে। লাস্ট হংকং চায়না ম্যাচে আসলে জুনিয়র সোহেল রানাকে নামানো নিয়ে মনে হয়েছে, তারপর তাকে তুলেও নেওয়া হয়েছে। এই একাদশ বাছাই নিয়ে হাভিয়ার কাবরেরার সমালোচনা শুনতে হচ্ছে। অবশ্যই সেখানে যৌক্তিক ব্যাপার আছে বলেই তাকে সমালোচনাটা শুনতে হয়। সেই সমালোচনার জবাবটা তিনি আমার মনে হয় এখনও ঠিকভাবে দিয়ে উঠতে পারেনি। যদি দিতে পারতেন তবে তো সমালোচনা বন্ধই হয়ে যেত আলটিমেটলি, সেটা সাংবাদিক থেকে বলেন, সোশ্যাল মিডিয়া, ভক্ত, সব জায়গা থেকেই। কিন্তু তারপরও আসলে বাংলাদেশের যে স্কোয়াডের অ্যাবিলিটি রয়েছে সেটার পক্ষে সম্ভব যে কোনো অপোনেন্টকে ভালো মতো ডিল করা, স্পেশালি আফটার জায়ান, হামজা, সমিত, কিউবা তারা অ্যাড হওয়ার পর। কিন্তু আই থিঙ্ক এই সমালোচনা অবশ্যই যৌক্তিক, যে একাদশ বাছাইটা তিনি করেন কম্বিনেশন অনুযায়ী দেখা যায় পরবর্তীতে তিনি যে চেঞ্জেসগুলো করছেন সেগুলো ভালো ফলাফল নিয়ে আসে। সো মানে এই জন্য সিন্ডিকেট নিয়ে প্রশ্ন ওঠে, আসলে একটি ক্লাব থেকে বেশি ফুটবল খেলা হচ্ছে। আমরা ভারত ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। ভারতের ম্যাচে সুনীল ছেত্রী তিনি আসছেন না, এবং তাকে অবসর ভেঙে ফেরানো হয়েছিল শিলংয়ের সেই ম্যাচটা আমার ভাগ্যক্রমে দেখার সুযোগ হয়েছিল, এবং সেখানে তাকে ঘিরে ভালোই প্ল্যান ছিল বাংলাদেশ, আমি দেখেছি মাঠে থেকে। হামজার প্রথম ম্যাচ ছিল। তবে সুনীল ছেত্রী না আসা থেকেই স্বস্তি পেতে পারে কিনা বাংলাদেশ, আপনার কাছে কি মনে হয়? সুনীল ছেত্রী না আসাতে যে খুব স্বস্তির কারণ হবে তা কিন্তু না। আমার যতটুকু ধারণা, ভারত যে স্কোয়াডটা নিয়ে আসবে দ্যাট ইজ প্রিটি স্ট্রং ইনাফ টু ফেস বাংলাদেশ, ইভেন ইন বাংলাদেশের হোম সয়েল। কিন্তু দেন এগেইন, এটা তো আমরা বলি সবসময় মজার ছলে যে ক্লাসিকো, এল ক্লাসিকোর মতো সাউথ এশিয়ান ক্লাসিকো। সুনীল ছেত্রীকে বা খালিদ জামিল রাখতে চান নেই, বা তার রিসেন্ট ফর্ম এবং সব কিছু বিচার করে তিনি তো আসলে অবসরই চলে গিয়েছিলেন, অবসর ভেঙে তাকে ফিরতে হয়েছিল তাকে ওই ম্যাচটার জন্য। কিন্তু ভারতের যে স্কোয়াডটা রয়েছে, আপনি যদি সেই স্কোয়াডটা একবার গো থ্রু করেন, বাংলাদেশ যাদেরকে ফেস করেছিল মার্চ মাসে, সেখানে অনেক পরিবর্তন এসছে। কিন্তু তারপরও ভারত যথেষ্ট স্ট্রং একটা দল। ভারতের আইএসএল চলা নিয়েও বেশ সমস্যা, জটিলতা চলছে, সেখানে আসলে লিগ চলছে না। কিন্তু তারপরও খালিদ জামিল যেভাবে বাংলাদেশকে ডিল করবেন সেটা মোটামুটি সব কিছু প্ল্যান করা হয়েছে। ভুটানের সঙ্গে তারা ম্যাচ খেলবে, সেই প্রস্তুতি তারা সেরে নিবে। এবং আমার মনে হয় খালিদ জামিলের যে রিসেন্ট ফর্মটা, তাকেও তো স্ট্রাগল করতে হয়েছে, তারাও আসলে বাদ হয়ে গেছে এএফসি এশিয়ান কাপ বাছাই থেকে। তারপরও এই ম্যাচটা কখনোই ইজি হবে না, এটা আপনি ধরেই নিতে পারেন। আমরা ভারতের র্যাঙ্কিং দেখি বাংলাদেশ থেকে প্রায় অনেক উপরে, প্রায় 50-এর উপরে তারা র্যাঙ্কিং এগিয়ে আছে। তবুও আমরা তাদেরকে খুব প্রতিপক্ষ হিসেবে খুব স্ট্রংলি নেই, এবং মনে করি আমরা জিততে পারি। এই জিততে পারার ধারণাটা কি আসলে মনে মনে বা আসলে মাঠের পারফরমেন্সে কি খুব একটা দেখেন কিনা, যে আমরা জিততে পারি? ডার্বিও বলা হয়, সাউথ এশিয়ান ডার্বি বলা হয়, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? খুবই যুক্তিসঙ্গত। আপনি রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ম্যাচ প্রত্যেক সিজন বাই সিজন চেঞ্জ হয়। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ কোনো ম্যাচ বার্সেলোনা এগেন্স্টে জিততে পারেনি, এই মৌসুমে প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ জিতে গেছে। সো আপনি এরকম বাংলাদেশ ভারতের পরিসংখ্যান রেজাল্ট, যদিও পরিসংখ্যান অনেকটাই বাংলাদেশের এগেইনস্টে, জয়ের হিসাব করলে 3টা জয় সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকি। কিন্তু তারপরও ফাইট করার মেন্টালিটির দিক থেকে বাংলাদেশ কখনোই ভারতের চাইতে পিছিয়ে নেই। আবারও বলছি, যখন আপনি একটা ক্লাসিকো খেলতে নামেন, অতীত পরিসংখ্যান, হামজা খেলছেন এদিকে নাকি ওইদিকে রাহুল ভেকে খেলছেন, লিস্টন কোলাজও খেলছেন, সেটা খুব একটা দেখা হয় না। ওই মেন্টালিটি থেকেই আপনি একটা উইনিং এজ নিয়ে মাঠে নামার পরিকল্পনায় থাকেন, যে কারণে আমার কাছে মনে হয়েছে ভারতের ম্যাচে, যেহেতু আপনি নিজেও দেখেছেন, ওটা আসলে একটা মিসড অপরচুনিটি ছিল। যেভাবে একের পর এক সুযোগ বাংলাদেশ তৈরি করেছিল, একদম 40 সেকেন্ডসের মাথায় জনির সুযোগটা, কিংবা পরবর্তীতে হৃদয় যে সুযোগটা, পেয়েছিল, এক্স্যাক্টলি, সেটা একটা খুবই বড় মিসড অপরচুনিটি ছিল। সেই ম্যাচে জয় পেলে বাংলাদেশের
চেহারা চরিত্র পুরোপুরি Change হয়ে পাল্টে যেত এই এশিয়ান কাপ কোয়ালিফায়ার। কিন্তু তারপরও যখন যেহেতু কোনো সমীকরণ নেই, এখানে দুটো দলই বাদ পড়ে গেছে, তারপরও এই জায়গায় কে সুপ্রিমেসি ধরে রাখতে পারবে, সেই জায়গা থেকে অবশ্যই খালিদ জামিলের যে স্কোয়াডটা বাংলাদেশে আসছে ভারতের, তাদেরকে ডমিনেট করাটাই হবে বাংলাদেশের মূল লক্ষ্য। হামজা, সমিত, জায়ান ইমপ্রেশন এবং ভারতও দেখতে পাচ্ছি প্রবাসী ফুটবলারকে নিচ্ছে, আসছে। এই জায়গাটায় কি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে কিনা, এবং শেষ দিকে আছি জানতে চাই ফলাফলটা কোন দিকে কিরকম হতে পারে, যেহেতু নিজেদের মাঠে খেলে আমরা ভারতের মাটিতে গিয়ে আমরা সেখানে ড্র করে এসেছি, এখানে জয়ের প্রত্যাশা থাকবে, তবে রেজাল্টটা কেমন হতে পারে? 5 দিন আগে আমি প্রেডিকশন দেওয়ার ধৃষ্টতা দেখাবো না, অবশ্যই প্রেডিকশন দেওয়া মাত্রই হচ্ছে প্রেডিকশনটা উল্টে অনেক কিছু হয়ে যায়। কিন্তু আমার এক্সপেকটেশন বাংলাদেশ নেপালের সঙ্গে ম্যাচটা জিতবে। 5 বছরের এই যে দীর্ঘ খরা নেপালের সঙ্গে না জেতা, সেটা হয়তো আজকে কেটে যাবে। আমার এক্সপেকটেশন হামজা চৌধুরী শুরু করবেন, সমিতকে হয়তো মাঠে নাও নামানো হতে পারে ফার্স্ট হাফে, হয়তো তিনি পরবর্তী সেকেন্ড হাফে নামবেন বা কিছু গেম টাইম হয়তো পাবেন। সেই ম্যাচটা জিতে আপনি ভারতের সঙ্গে ডিল করতে যাবেন, তখন আপনাকে ভারতকে কোনোভাবেই অন দ্য বল ডমিনেট করতে দেওয়া যাবে না, যেটা বাংলাদেশ প্রথম ম্যাচ থেকে করেছিল ঠিক একই কায়দায়। এখন হামজা কতটুকু লিবার্টি পান, হামজাকে কতটুকু কর্নার করা হয়, তার পাসিং অ্যাঙ্গেল কতটুকু ব্লক করা হয়, তিনি কতটুকু বের হয়ে আসতে পারেন তার মানে যারা তার টিমমেট থাকবেন তাদের চেষ্টায় বা সাহায্যে, সেটা হবে হচ্ছে মূল কথা। অন দ্য বলে বাংলাদেশ কিছুটা হলেও ডমিনেট করতে যাবে অ্যাটলিস্ট প্রথম 15 to 20 মিনিটসের গেম স্টেটে। আমি এক্সপেক্ট করছি বাংলাদেশ ভারতের সঙ্গে সম্ভবত, আমার কাছে মনে হয় যে এই পুরো বছরে যত ইন্টারন্যাশনাল উইন্ডোর ম্যাচ হয়েছে, বাংলাদেশ হংকং চায়না ওয়াজ দ্য বেস্ট ম্যাচ। আনফরচুনেটলি সেই ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে পুরো ইন্টারন্যাশনাল উইন্ডোর মধ্যে, পুরো লাস্ট মোমেন্টে যেভাবে বাংলাদেশ ম্যাচটা ঘুরিয়ে কিন্তু দিয়েছে। তারপর বাংলাদেশ উইল প্লে, আই বিলিভ যে বাংলাদেশ খুবই ভালো খেলবে ভারতের সঙ্গে। জেতা হারার পরিসংখ্যানে যাচ্ছি না বা প্রেডিকশনে যাচ্ছি না, বাংলাদেশ হ্যাজ টু প্লে বেটার দ্যান ইন্ডিয়া। আমরাও আশা করব বাংলাদেশ অবশ্যই ইন্ডিয়ার সাথে আগের থেকে অবশ্যই ভালো খেলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ডিবিসি খেলার দুনিয়া আসার জন্য।